পেলাম, তাহলে এটা আমার একটা অপটিক্যালি অ্যাক্টিভ ছিল, ওর আমি আরেকটা অপটিক্যালি অ্যাক্টিভ পেলাম, যেটা আলাদা জিনিস পেয়েছি। তাহলে যেটা আলাদা জিনিস পেয়েছি, পরীক্ষার সময় আঁকতে বললে বুঝে গেছি স্বাভাবিকভাবেই আমি এই ছবিটা আঁকবো না। এত কমপ্লেক্স করে কেন ছবি আঁকবো? আমি তো জানি ভাই 180 রোটেট টোটেট কিচ্ছু করবো না, এগুলো তো আমি আমার এখানে বোঝার জন্য করলাম। তার মানে আমি যখন মিরর ইমেজ করলাম আমি নতুন মলিকুল পেয়ে গেলাম, অপটিক্যালি অ্যাক্টিভের মিরর ইমেজ আমি পেয়ে গেলাম হচ্ছে নতুন মলিকুল। আমার পরীক্ষার সময় না আছে এই রোটেশনের দরকার, না আছে ওগুলো কানেক্টিভিটি কীরকম আছে ওটা নতুন করে করার দরকার। আমি তো পরীক্ষার সময় জাস্ট যেই অপটিক্যালি অ্যাক্টিভ দেখলাম ওর মিরর ইমেজ করে আমি আরেকটা নতুন মলিকুল পেয়ে গেলাম। তাহলে পরীক্ষার সময় আমি এইভাবে আঁকবো, একটা অপটিক্যালি অ্যাক্টিভ আঁকলাম, একে ওটার মিরর ইমেজ আঁকলাম, একে ওটার মিরর ইমেজ আঁকলাম, তাহলে এটাও অপটিক্যালি অ্যাক্টিভ, ওটাও আমার হলো অপটিক্যালি অ্যাক্টিভ। এবং এটা বুঝে গেলাম যে দুখানা হচ্ছে আমার আলাদা মলিকুল হচ্ছে, আমার কানেকশন আলাদা হয়ে গেছে, কানেক্টিভিটি সেম আছে বাট ওরিয়েন্টেশন আমার আলাদা। ওরিয়েন্টেশনটা কীভাবে আলাদা আমি বুঝলাম ওই স্ট্রাকচারটা বানিয়ে, তাহলে এটা আমার মডেল বানানোর দরকার নেই, মডেল না বানিয়ে আমি বুঝতে পারছি। এইবারে যে প্রথম মলিকুলটা আমি নিয়েছিলাম তাহলে বুঝে গেলাম যে এটা অপটিক্যালি অ্যাক্টিভ ছিল, ওর রেসপেক্টে যে মিরর ইমেজ পেলাম সেও আমার অপটিক্যালি অ্যাক্টিভ, ওরা হচ্ছে আমার এনানসিওমার, যদি এখানে এনানসিওমার কথাটা আর বলে না, ঠিক আছে। তাহলে এই আমি দুখানা স্ট্রাকচার পেলাম, একটা অপটিক্যালি অ্যাক্টিভ ছিল, ওর রেসপেক্টে যেটা পেয়েছি ওটা জিওমেট্রিক্যাল আইসোমার না, ওটা অপটিক্যাল আইসোমার আমি পেলাম। বুঝতেই পারছি অপটিক্যাল আইসোমার পেয়েছি, কারণ অপটিক্যালি অ্যাক্টিভের মিরর ইমেজকে আমি কোনোদিন জিওমেট্রিক্যাল আইসোমার বলবো না, অপটিক্যালি অ্যাক্টিভের মিরর ইমেজকে আমি অপটিক্যাল আইসোমার বলবো, এই টার্মটা আমার চেনা জানা আছে। তাহলে এই মলিকুলটার অপটিক্যাল আইসোমার কটা পেলাম? দুখানা, এটা একটা আর ওটা একটা, এত অব্দি আমার ক্লিয়ার হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে আমি কি স্ট্রাকচারটা এইভাবে আঁকতে পারবো? এটা তো আমার হয়ে গেল, তাহলে এটাকে নিয়ে আমার পুরো অ্যানালিসিস করা কমপ্লিট। স্ট্রাকচারকে আমি এখন এইভাবে আঁকতে পারবো, উপরের এর সাথে নিচের এরকে আমি বন্ড বানাতে পারবো। তো যাই হোক, উপরের যে স্ট্রাকচারটা আমি এঁকেছিলাম, উপরের স্ট্রাকচারগুলো চিলেট রিং কটা করে ছিল? চিলেট রিং ছিল হচ্ছে আমার 3খানা করে। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট স্ট্রাকচারটা যেটা আমি এঁকেছিলাম, আমি আর মডেল বানাইনি ওটা, কারণ মডেল না বানিয়ে আমি বুঝে গেছি। এটা হচ্ছে আমার ছিল প্রথম স্ট্রাকচারটা, এদিকে প্লেন বন্ডটা এদিকে আছে, ওদিকে পিছন দিকে আছে, এটা হচ্ছে আমার এরকম গেছে। এখন প্রশ্ন হচ্ছে আমি এটার সাথে কি এখানে এরকম একটা রিং বানাতে পারবো? চল দেখা যাক বানানো যেতে পারে কিনা। আমি এখানে যে স্ট্রাকচারটা এঁকেছি সেই স্ট্রাকচার ওয়াইজ নিচের স্ট্রাকচারটা যেটা এঁকেছি সেখানে আমি যে স্ট্রাকচারটা এখানে এঁকেছি সেই স্ট্রাকচার ওয়াইজ এখন অবধি এদিকে একটা এরকম রিং আছে, ওদিকে আর একটা এরকম রিং আছে। এখন প্রশ্ন হচ্ছে এটার সাথে এটার আমি রিংটা বানাতে পারবো কিনা। যদি বানাতে হয় তাহলে আমি চেষ্টা করে দেখি রিংটা বানানো যায় কিনা। এখানে সাপোজ আমি একটা বন্ড বানালাম, এখন দেখ এটা আমার কিন্তু ডিস্টেন্স কভার করতে পারছে না, অবভিয়াসলি বন্ড বানাতে হলে তো ভাই কাছাকাছি থাকতে হবে। এটা কিন্তু দেখ আমার এখানে এসে ডিস্টেন্স কভার করতে হবে, আমি এরকম তো না যে এটাকে টেনে ধরে এরকম বানিয়ে দেবো বন্ড, এটা তো আমার পসিবল নয়, এটা সাফিসিয়েন্ট, এটা কাছাকাছি নেই। তাহলে বন্ড বানাতে গেলে কাছাকাছি থাকতে হবে, দেখ এটা আমার কাছাকাছি কিন্তু নেই। তাহলে এই যে ভাই মেটাল উপরে একটা এ আছে নিচে একটা এ আছে, এরা আমার বন্ড বানাতে পারবে না এই বড়, কারণ এদের ডিস্টেন্স অনেক বেশি। ডিস্টেন্স যদি বেশি হয় তার মানে এই সেকেন্ড স্ট্রাকচার আমার পসিবল নয়, তার মানে এরকম অপোজিট ডাইরেকশনে এই বন্ডটা আমার পসিবল নয়। বুঝতে পারলাম? তাহলে এই সেকেন্ড স্ট্রাকচার যেটা আমি এঁকেছিলাম ওটা আমার পসিবলই নয়, সেকেন্ড স্ট্রাকচার আমার নট পসিবল। বোঝা গেল তো? বুঝতে পেরেছি সেকেন্ড স্ট্রাকচার আমার পসিবল নয়। তাহলে একটাই স্ট্রাকচারের হবে, কোনো জিওমেট্রিক্যাল আইসোমার হবে না। তাহলে যে স্ট্রাকচারটা আঁকলাম সেটা নাম হয়ে যাবে হচ্ছে একটা অপটিক্যাল আইসোমার জাস্ট। তাহলে এর কি হলো? কোনো জিওমেট্রিক্যাল আইসোমার আমার হলো না, অপটিক্যাল আইসোমার অবভিয়াসলি হবে, যেটা আঁকলাম ওর একটা অপটিক্যাল আইসোমার থাকবে। তাহলে পরীক্ষাতে যদি কোশ্চেন করে যে MAA3 মানে কীরকম করবে, যেরকম আমরা করতাম কোঅর্ডিনেশনের মধ্যে বার করতাম, সাপোজ NiEN3 নিকেল EN3, বলবে এর নাম্বার অফ পসিবল আইসোমার কটা হবে, তখন বল নাম্বার অফ পসিবল আইসোমার কটা হবে? দুটো, ঠিক আছে। তাহলে নাম্বার অফ পসিবল আইসোমার হচ্ছে দুটো। পরের টাইপ MAA2B2, 5 নাম্বার টাইপ MAA2B2, তুই আমাকে দেখে বল দেখি বি এর ডেন্টিসিটি কত? বি এর ডেন্টিসিটি কত? বি এর ডেন্টিসিটি কত? কত হবে বি এর ডেন্টিসিটি? MAA2B2, বি এর ডেন্টিসিটি কত মনে হচ্ছে?
এম এ টু বি টু, বি এর ডেন্সিটি কত? 1। কীভাবে বুঝলাম 1 বল, কীভাবে বুঝলি 1? এ হচ্ছে বাইডেন্টেড, করছি এখানে ওভারঅল কোঅর্ডিনেশন নাম্বার 6, তাহলে এ হচ্ছে আমার দুখানা মিলে 4খানা বন্ড ফর্ম করবে, তাহলে বি হচ্ছে 1খানা করে বন্ড ফর্ম করে, তাহলে বি এর ডেন্সিটি হচ্ছে 1। তাহলে ফার্স্ট ছবি এবার আমি আঁকছি এম এ টু বি টুর মধ্যে ফার্স্ট ছবি। এম এখানে দিলাম এ, এখানে দিচ্ছি এ, এদের মাঝখানে বন্ড, এখানে দিলাম এ, এদের এখানে দিলাম এ, এদের মাঝখানে বন্ড, দুখানা বিকে আমি এইভাবে আঁকলাম এম এ টু বি টু। এটা আমার স্ট্রাকচার হলো এম এ টু বি টু, এম এ টু বি টু, এম এ টু বি টু, ঠিক আছে বল। আচ্ছা এটা বাদ দিয়ে আর কোনো স্ট্রাকচার পসিবল না? খাঁচাটা তো তোর অনেকক্ষণ আগে আঁকা হয়ে গেছিলো, এটা বাদ দিয়ে আর কোনো স্ট্রাকচার পসিবল? এম এ টু বি টু, এটা বাদ দিয়ে আর কোনো স্ট্রাকচার পসিবল? এটা বাদ দিয়ে আর কি স্ট্রাকচার মনে হচ্ছে বল? এখানে দুখানা বি এর মাঝখানে অ্যাঙ্গেল কত বলতে? এই স্ট্রাকচারে, এই স্ট্রাকচারে দুটো বি এর মাঝখানে অ্যাঙ্গেল কত? কত? এটা ছাড়া আর কোনো স্ট্রাকচার পসিবল? তুই যত আমার সাথে সাইলেন্স কম্পিটিশন খেলবি আমিও ততই খেলবো, আমার কোনো অসুবিধা নেই খেলতে, এই খেলাটা আমার ভালোই লাগে, ঠিক আছে? কি কতক্ষণ চুপচাপ থাকতে পারে, এই খেলাটা আমার দারুণ লাগে। ওই অ্যাঙ্গেলটা কত? ওই 45 যেটা বলছি ওই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কত? 90 ডিগ্রি, তাই তো? তাহলে পরের স্ট্রাকচার কি মনে হচ্ছে বল? বিটাকে কোথায় দেবো? বিয়ের পাশে। তাহলে আরেকটা ছবি আঁকছি আমি এরকম, খাঁচা আঁকলাম। খাঁচা আঁকার জন্য কিন্তু আমার জন্য ওয়েট করে থাকিস না তুই, পরের ছবিটা আমি আঁকছি। এ এর লেফট সাইডের এ এর পজিশন আমি সেম রাখলাম, বিটাকে এবার উপরের বিটা যেরকম ছিল সেরকম রাখলাম, ওই দিকে একটা বি নিয়ে গেলাম, সামনে হচ্ছে আমার এ, এই একটা স্ট্রাকচার আমি আঁকলাম, এই একটা স্ট্রাকচার আমি এঁকেছি। এটা স্ট্রাকচার না বানিয়েই বলে যায় দুখানা স্ট্রাকচার আমার আলাদা। কেন বলতে পারি দুখানা স্ট্রাকচার আলাদা? কারণ প্রথমটাতে দুখানা বি এর মাঝখানে অ্যাঙ্গেল ছিল 180 ডিগ্রি, এইবারে দুখানা বি এর মাঝখানে অ্যাঙ্গেল কত? এইবারে দুখানা বি এর মাঝখানে অ্যাঙ্গেল কত? আবার সাইলেন্স খেলা বল। এই স্ট্রাকচারে দুখানা বি এর মাঝখানে অ্যাঙ্গেল কত? তুই অ্যাঙ্গেল বুঝতে পারিস তো, ম্যাথমেটিক্স তো করেছি। অ্যাঙ্গেল কত এখানে দুখানা বি এর মাঝখানে? অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে ওখানে ছিল 180 ডিগ্রি, এখানে চলে এসছে 90 ডিগ্রি, তাহলে দুখানা স্ট্রাকচার সেম না আলাদা? দুখানা স্ট্রাকচার সেম না আলাদা? ডিফারেন্ট স্ট্রাকচার, তাই তো? তাহলে দুখানা স্ট্রাকচার আলাদা স্ট্রাকচার, তাহলে দুখানা স্ট্রাকচার পেলাম আলাদা। তুই বল কোনটাকে সিস বলবি কোনটাকে ট্রান্স বলবি? উপরেরটা হচ্ছে আমার ট্রান্স, দুখানা বি আছে অপোজিট সাইডে, উপরেরটা হচ্ছে আমার ট্রান্স, নিচেরটা আমার কি হবে? সিস, নিচেরটা হচ্ছে আমার সিস। তাহলে আমি পেলাম দুখানা স্ট্রাকচার। তুই বল উপরের যে মলিকুলটা আঁকা আছে, যেটা আমার ট্রান্স মলিকুল, সেটার মধ্যে কি প্লেন অফ সিমেট্রি আছে না নেই? প্লেন অফ সিমেট্রি আছে। কোন বরাবর আছে? অনেক দিক দিয়েই আছে। এটা হচ্ছে আমার উপরের মলিকুলটা, মাঝখানে আছে এম, দুদিকে দুখানা রিং আছে, বুঝতেই পাচ্ছি এম এ টু ফর্ম হয়েছে, আর উপর নিচে দুখানা আমার এরকম বি আছে। এটা হচ্ছে আমার উপরে এই স্ট্রাকচারটা। এটার মধ্যে প্লেন অফ সিমেট্রি কোন বরাবর আছে? ফার্স্ট আমি এই বরাবরই কেটে দিতে পারি, যে প্লেন এটা রয়েছে সেই প্লেন বরাবর কাটতে পারি, বুঝতে পারলাম এই প্লেন বরাবর কাটলাম, একটা প্লেন অফ সিমেট্রি আছে এর মধ্যে। আমি চাইলে এটাকে এই বরাবরও কাটতে পারি, এই বরাবরও কেটে দিতে পারি, এই বরাবর কাটলেও এটা রিফ্লেকশনের দিকে পাবো, এই বন্ডের রিফ্লেকশন এখানেই পাচ্ছি, এক্স্যাক্টলি অসুবিধার কিছু নেই। এই বন্ডটা রিফ্লেকশনের দিকে পাচ্ছি, বুঝতে পারছি, তাহলে এই বরাবরও আছে এর মধ্যে একটা প্লেন অফ সিমেট্রি, এই বরাবরও আছে, এই বরাবর আছে, প্লেন অফ সিমেট্রি আছে। তাহলে হয়ে গেল মলিকুলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে এটা হয়ে গেল কি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে এই যে মলিকুলটা গেছিলাম এটা হয়ে গেল অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে ট্রান্সটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। চল নেক্সট হচ্ছে সিস। তুই বল সিসটার মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে না নেই?
নেক্সট মলিকুলটা হচ্ছে আমার এরকম, এম আছে এখানে, এম আছে এখানে, দুখানা বি আমি দিয়েছি এরকম কাছাকাছি, মানে সিস, একটা রিং ফর্ম হয়েছে সামনের এর সাথে এরকম নিচের দিকে, আরেকটা রিং ফর্ম হচ্ছে ইন প্লেনে। এই হচ্ছে আমার দুখানা রিংয়ের পার্ট। এইবারে এর মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে না নেই, এটাকে আমি যদি কাটার চেষ্টা করি, সাপোজ আমি ফার্স্টে ভাবলাম এই বরাবর এটাকে কাটবো। এই বরাবর যখনই কাটছি দেখতে পাচ্ছি ভাই এটার ডিফ্লেকশনে যেখানে একটা থাকা উচিত ছিল নেই, এটা ডিফ্লেকশনে যেখানে একটা থাকা উচিত ছিল নেই, তাহলে এখানে রিফ্লেকশন নেই, তাহলে এই বরাবর প্লেন অফ সিমেট্রি নেই। অন্য কিছু বরাবর চেষ্টা করি, আমি ভাবলাম এটাকে এই বরাবর কাটবো, এই বরাবর আমি ভাবলাম মাঝ বরাবর কাটবো, এই বরাবর, আচ্ছা চলো এই বরাবর ভাবছি যে এই বরাবর কাটবো। এই বরাবর কাটলে সবুজের জন্য সবুজ পাবো, লালের হাফ হবে, এটার জন্য এদিকে পাবো, কিন্তু আমি কাটছি এই বরাবর, এই বরাবর কাটলে কালোর জন্য এদিকে কারোটা থাকা উচিত ছিল নেই। তার মানে এর মধ্যে আমি যেভাবেই চেষ্টা করি না কেন কোনো রকম কোনো প্লেন অফ সিমেট্রি নেই। যদি প্লেন অফ সিমেট্রি না থাকে তাহলে হয়ে গেল কি মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ, তাহলে এটা হয়ে গেল অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে পেলাম কি এটা অপটিক্যালি অ্যাক্টিভ। অপটিক্যালি অ্যাক্টিভ যদি পাই তাহলে এবারে তুই মিরর ইমেজটা এঁকে ফেল, যদি আমার অপটিক্যালি অ্যাক্টিভ হয় তুই আঁকবি হচ্ছে এটার মিরর ইমেজ। তুই বলবি স্যার পরীক্ষার সময় কীভাবে বুঝবো, আমার তো মডেল থাকবে না তখন। তুই জানিস এটার অ্যান্সার, পরীক্ষার সময় তুই কীভাবে বুঝবি। যে মলিকুলটা পেলি সেটা কি সেম না আলাদা? যেটা পেলাম সেটা কি সেম না আলাদা? যে মলিকুলটা পেলাম সেটা কি সেম মলিকুল না আলাদা মলিকুল? আলাদা মলিকুল। চল দেখা যাক, মিরর রাখলাম, মিরর ইমেজে করলাম ওটা মিরর ইমেজ, তাহলে খাঁচা আমার খাঁচার মতনই থাকলো। বি এখানে ছিল, বি ওখানেই থাকলো, এই বিটা চলে এসছে সামনে, এই এটা চলে গেছে হচ্ছে পিছন দিকে এদের মধ্যে বন্ড, আর এই এটা চলে এসছে এখানে, নিচের এটা নিচের জায়গাতে আছে, এই বন্ডটা হচ্ছে আমার এখন এখানে। এখন এই মলিকুল আর এই মলিকুল সেম না আলাদা? আমি এক কাজ করি, মলিকুলটা সেম না আলাদা দেখার জন্য আমি রোটেশন করি, রোটেশন করব, আমার চাই হচ্ছে একটা পার্ট অন্তত সেম করলেই আমার হয়ে যাবে, মানে আমি কম্পেয়ারটা তাহলে করতে পারবো। একটা পার্ট তো আমার সেম দরকার কম্পেয়ার করার জন্য, কোন পার্টটা সেম করছি, সাপোজ আমি এটাকে এই বরাবর 90 ডিগ্রি রোটেট করছি ডান দিকে। 90 ডিগ্রি রোটেট কেন করছি? 90 ডিগ্রি রোটেট করলে এই বিটা এখানে চলে আসবে, আমি পেয়ে যাবো এই পার্টটা পেয়ে যাবো, তাহলে ওই জন্য আমি এটাকে 90 ডিগ্রি সাপোজ রোটেট করছি। তাহলে 90 ডিগ্রি রোটেট করি, স্ট্রাকচারটা আমি পাবো হচ্ছে এম থাকলে এম এর জায়গায় খাঁচা আমার খাঁচাই থাকবে, 90 ডিগ্রি রোটেট করলে এই বিটা চলে যাবে এখানে, তাহলে এই বি চলে গেলে এখানে, এই বিটা কোথায় যাবে 90 ডিগ্রি রোটেট করলে? আমি এই অ্যাক্সিস বরাবর 90 ডিগ্রি রোটেট করছি, তাহলে এই বিটা কোথায় থাকবে? ওখানেই থাকবে, ঠিক আছে। তাহলে এই বি থাকলে হচ্ছে আমার এখানে, এই এটা কোথায় যাবে? এই এটা কোথায় যাবে? কোথায়? লেফট না রাইট শুনতে পাচ্ছি না, বল। আমি 90 ডিগ্রি রোটেট করলাম, তাহলে এই এটা কোথায় যাবে? এই এটা কোথায় যাবে? মানে ছবিটা এরকম, ধর আমার কাছে এরকম একটা ছবি আছে, এটা বি, এটা এম, এটা এ, আমি এই বরাবর 90 রোটেট করলাম, এই বরাবর আরও 90 করলাম, তাহলে এটা এরকম ছিল, এই বরাবর 90, মানে বোঝা যাচ্ছে এর পজিশন এখানেই ফিক্সড, নিচের পজিশন নিচেই ফিক্সড, আমি এই অ্যাক্সিস বরাবর রোটেট করছি, তাহলে বল 90 ডিগ্রি রোটেট করলে এটা কোথায় যাবে? 90 ডিগ্রি রোটেট করছি, এই এটা কোথায় যাবে? এই এটা যাবে হচ্ছে রাইটের এখানে, তাহলে গেলে হচ্ছে এখানে, এই এটা কোথায় যাবে? এখানে, নিচের এটা নিচের এর পজিশনেই থাকলো, এই এটা চলে যাবে হচ্ছে বি এর জায়গা, তাহলে গেল হচ্ছে এখানে, এই এ আর ই মাঝখানে বন্ড ছিল, ওটা এখন চলে যাবে এখানে, এদের মাঝখানে বন্ড থাকবে, নিচের এ
সামনের এটার মাঝখানে বন্ড ছিল, নিচের তো নিচের জায়গাতেই আছে, সামনের এটা চলে গেছে হচ্ছে এইখানটাতে, তাহলে এখন এদের মাঝখানে হচ্ছে বন্ডটা, তাহলে এই স্ট্রাকচার পাবো। তাহলে বুঝতেই পারছি আমি যে স্ট্রাকচারটা পেলাম আর আগে যেটা ছিল আমি কম্পেয়ার করে এই পার্টটাকে সেম আনলাম, বি আর এম এর পার্টটাকে সেম এনেছি, তো বি আর এম এর পার্টটা সেম হয়েছে, খুব ভালো কথা, কিন্তু বাকি পার্টটা আমার সেম হয়নি, তাহলে দুখানা আমার আলাদা স্ট্রাকচার, দুখানা আলাদা স্ট্রাকচার, তার মানে আমার কি হচ্ছে ওটা একটা অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার, আমার তো পরীক্ষার সময় কোনো রোটেট করার কোনো দরকার নেই, তাহলে আমি কী পেলাম, আলাদা আলাদা মলিকিউল পেয়েছি এবং পরীক্ষার সময় আঁকতে দেবে, তাহলে আমি কী পেলাম, এম এ টু বি টু, এই ধরনের কোশ্চেনে টোটাল নাম্বার অফ আইসোমার তাহলে কটা হলো, এম এ টু বি টু এই ধরনের কোশ্চেনে টোটাল নাম্বার অফ আইসোমার বল কটা হলো, টোটাল নাম্বার অফ আইসোমার কটা হয়েছে, তাহলে লেখ এম এ টু বি টুর মধ্যে নাম্বার অফ জিওমেট্রিক্যাল আইসোমার ইকুয়ালস টু, নাম্বার অফ জিওমেট্রিক্যাল আইসোমার ইকুয়ালস টু কটা, 2, তারপরে নাম্বার অফ অপটিক্যাল আইসোমার ইকুয়ালস টু, নাম্বার অফ অপটিক্যাল আইসোমার ইকুয়ালস টু কত, নাম্বার অফ অপটিক্যাল আইসোমার ইকুয়ালস টু কত, এটা একটা ওটা একটা, তাহলে কটা হলো, দুটো, তাহলে নাম্বার অফ জিওমেট্রিক্যাল আইসোমার পেলাম হচ্ছে দুখানা, নাম্বার অফ অপটিক্যাল আইসোমার কটা পেয়েছি, আরে বল দুটো, তাহলে টোটাল নাম্বার অফ আইসোমার কটা হলো, টোটাল নাম্বার অফ আইসোমার কটা হলো, জিওমেট্রিক্যাল আইসোমার দুখানা, অপটিক্যাল আইসোমার দুখানা, তাহলে টোটাল নাম্বার অফ আইসোমার কত, টোটাল নাম্বার অফ আইসোমার তখন দেখ যখন 4 যদি বলি ওর মধ্যে একটা আমার দুবার কাউন্ট হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি, জিওমেট্রিক্যালের মধ্যে যখন আমি দুজনকে বলেছি, অবভিয়াসলি জিওমেট্রিক্যাল দুজন কারা কারা, এটা একটা আর এটা একটা, অপটিক্যাল আইসোমার কারা কারা, এটা একটা আর ওটা একটা, তাহলে টোটাল নাম্বার অফ আইসোমার কত, 2 + 2 4 হবে না, কারণ এইটা আমার দুবার কাউন্ট হয়ে গেল, তাহলে টোটাল নাম্বার অফ আইসোমার কত হলো 3, টোটাল নাম্বার অফ আইসোমার কত হচ্ছে 3, কেন 3 সেটা আমি বুঝলাম। লেখ পরীক্ষাতে কোশ্চেনগুলো কিভাবে আসবে, লেখ ড্র স্ট্রাকচার অফ জিওমেট্রিক্যাল আইসোমার্স, ড্র স্ট্রাকচার অফ জিওমেট্রিক্যাল আইসোমার্স, ড্র স্ট্রাকচার অফ জিওমেট্রিক্যাল আইসোমার্স ফর থার্ড ব্র্যাকেটের মধ্যে পিটি, তারপরে EN2, EN2 কীভাবে লিখতে আমি জানি, পিটি EN2 Cl2, থার্ড ব্র্যাকেটের মাথায় +2 চার্জ, পিটি EN2 Cl2, এটা বলেছে নাম, ড্র দ্য স্ট্রাকচারস অফ জিওমেট্রিক্যাল আইসোমার্স ফর পিটি EN2 Cl2 মাথায় +2 চার্জ। যে এই ধরনের কোশ্চেন দেখলাম সবার ফার্স্ট কাজ কী হবে, এর কোঅর্ডিনেশন নাম্বারটা দেখা, কোঅর্ডিনেশন নাম্বার কত হয়েছে কোশ্চেনে, কত হচ্ছে মিম কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার কত হচ্ছে রাহুল, কোঅর্ডিনেশন নাম্বার কত সুজিতা এখানে, 4, কিভাবে 4 হচ্ছে একটু বল, কি কত হচ্ছে মিম কোঅর্ডিনেশন নাম্বার কত হচ্ছে 4, কিভাবে হলো 4 একটু বল, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কত হলো 6, তাহলে কোঅর্ডিনেশন হচ্ছে 6, তাহলে আমি যদি দেখলাম কোশ্চেন যখন দেবো আমি সবার ফার্স্টে বার করবো কোঅর্ডিনেশন নাম্বার কত, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 6 এর জন্য আমার একটা টাইপেরই স্ট্রাকচার পসিবল, সেটা হচ্ছে অক্টাহেড্রালই আমার হবে, যদি আমার 4 আসতো তখন আমি তারপরে হাইব্রিডেশন বার করতে হতো যে sp3 হবে নাকি dsp2 হবে, তার উপর বেস করে আমার ছবির প্যাটার্নটা আমার আলাদা হতো, টেট্রাহেড্রালের ছবি আমার আলাদা হবে, স্কোয়ার প্ল্যানের ছবি আমার আলাদা হবে, তাহলে এখানে এসছে 6 মানে অক্টাহেড্রাল। এইবারে কোশ্চেনে বলেছে পিটি EN2 Cl2 মাথায় +2 চার্জ দেওয়া আছে, এই ছবিটাকে আমি কিভাবে আঁকবো, আমি এটাকে প্যাটার্নে ফেলার চেষ্টা করি, এটা কোন টাইপের প্যাটার্ন হচ্ছে বলতো, এটা কোন প্যাটার্নটার সাথে ম্যাচ করছে, কোনটার সাথে ম্যাচ করছে দেখে বল, এটা কোনটার সাথে ম্যাচ করছে, MA2 B2 সাথে ম্যাচ করেছে, এবার আমি বাড়ি থেকে প্র্যাকটিস করে গেছি যে MA2 B2 হলে কীরকম স্ট্রাকচার হয়, এটা আমি বাড়ি থেকে প্র্যাকটিস করে গেছি, তাহলে MA2 B2-র জন্য জিওমেট্রিক্যাল আইসোমার কটা ছিল বলতো, দুটো ছিল, একটা আমার সিস আর একটা হচ্ছে আমার ট্রান্স, MA2 B2-র জন্য কোনো অপটিক্যাল আইসোমার কি ছিল, MA2 B2-র জন্য কোনো অপটিক্যাল আইসোমার কি ছিল, MA2 B2-র জন্য অপটিক্যাল আইসোমার আমার ছিল, তাই তো,
MA2B2 এর জন্য অপটিক্যাল আইসোমার ছিল, কোশ্চেনের মধ্যে জানতে চেয়েছে অপটিক্যাল আইসোমার, জানতে চাইনি, তাহলে আমার অপটিক্যাল আইসোমার কিন্তু আঁকার দরকার নেই, বোঝা গেছে? তাহলে এবার আমি জিওমেট্রিক্যাল আইসোমার আঁকা শুরু করবো। কীভাবে আঁকবো? ফার্স্টে খাঁচা আঁক, খাঁচা আঁক। এইবারে খাঁচার মাঝখানে নিশ্চয় এম লিখবো না, খাঁচার মাঝখানে কাকে লিখবো? লিখলাম হচ্ছে প্ল্যাটিনাম। খাঁচা আমার কমপ্লিট হলো, এইবারে দেওয়া শুরু করা যাক। ফার্স্ট স্ট্রাকচার আমি সাপোজ কোনটা করবো, ট্রান্সটা করছি, তাহলে সিএল দুটোকে অপোজিট সাইডে লিখলাম। ইএনগুলোকে কীভাবে লিখবো? লিখবো হচ্ছে এইভাবে, এন বেকাদাগ ইএন বেকাদাগ এন, এইভাবে আঁকবো। অ্যাজ ওয়েল অ্যাজ এদিকেও এন ইএন বেকাদাগ এন, এইভাবে আঁকবো, ঠিক আছে? এত অবধি তুই বুঝতে পেরেছিস, তবে এখনও তোর অ্যান্সার কমপ্লিট হয়নি। কেন অ্যান্সার কমপ্লিট হয়নি? এটা হচ্ছে একটা ভালো স্টুডেন্টের অ্যান্সার। খুব ভালো স্টুডেন্টের অ্যান্সারটা কী হবে? থার্ড ব্র্যাকেট দিয়ে মাথায় +2 চার্জ দেখাবো, অ্যাজ ওয়েল অ্যাজ এটাও লিখবো হোয়ার এন বেকাদাগ ইএন এন মিনস H2N CH2 CH2 NH2। এটা পরীক্ষার সময় পুরোটা লিখে আসবো, একবারই লিখবো যা সেটা। ওটার মানেটা কি যেটা লিখলাম, এন বেকাদাগ ইএন আবার এন, ওটার মানেটা কি ইথেন 1,2 ডাইমেন, সেটা আমি ওরকমভাবে দেখিয়ে দিয়ে আসবো। তাহলে এই হচ্ছে আমার কমপ্লিট অ্যান্সার হবে। একটা স্ট্রাকচার আমার হলো, যে স্ট্রাকচারটা আমার সিস না ট্রান্স, এটা হচ্ছে আমার ট্রান্স স্ট্রাকচার। এবার সিসটা এঁকে ফেল। ফার্স্টে দেখবি খাঁচাটা, খাঁচা কীভাবে আঁকতে হয় তো জানা আছে। বাড়িতে প্র্যাকটিস না করলে এগুলো পরীক্ষার হলে পারা খুব কঠিন ব্যাপার, স্বাভাবিক যে কোনো জিনিসই। যদি গান শিখিস, গানও প্র্যাকটিস না করলে তোর স্টেজে গিয়ে দাঁড়িয়ে গলা দিয়ে আওয়াজ বেরোবে না। তুই যদি নাচ শিখিস, 5 জন দেখবি অন্য স্টেপে নাচছে আর তুই দেখবি অন্য স্টেপে নাচবি, প্র্যাকটিস না করলে। ছবি আঁকছি, তাহলে পরেরটা খাঁচা আঁকলাম, খাঁচা এঁকে প্ল্যাটিনাম, এই হচ্ছে আমার খাঁচা। সিএলগুলোকে দিলাম হচ্ছে আমি সিস এন বেকাদাগ ইএন এন এন বেকাদাগ ইএন এন, এত অবধি হয়েছে। এটা আমার কমপ্লিট অ্যান্সার হয়নি। থার্ড ব্র্যাকেট দিয়ে মাথায় দেখাতে হবে +2 চার্জ, ঠিক আছে? যদি থার্ড ব্র্যাকেট দিয়ে মাথায় তুই +2 চার্জটা না দেখাস, তাহলে তুই ফুল মার্কস পাবি না, এইটুকু তোকে আমি তো বলতে পারি, ঠিক আছে? কত পাবি সেটা জানি না, ফুল মার্কস তুই পাবি না, বোঝা গেছে? তাহলে এইভাবে হচ্ছে আমি অ্যান্সার লিখবো, ক্লিয়ার? অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমাকে কোশ্চেনটা করতেই হবে, তাহলে আমার কোশ্চেনটা ক্লিয়ার আছে, ড্র দ্য জিওমেট্রিক্যাল আইসোমার অফ এই মলিকুলটা। এত অবধি ক্লিয়ার? কোশ্চেনটা আমি অ্যান্সার আমি বুঝতে পারলাম। যদি কোশ্চেনটা আমার এইভাবে আসে, লেখ ড্র অল দ্য পসিবল আইসোমার্স, ড্র অল পসিবল আইসোমার্স of same molecule, draw all possible isomers of same molecule। draw all possible isomers of same molecule। যদি আমার কোশ্চেনটা এইভাবে আসতো, তখন আমি কী করতাম? দেখ আমি দেখে ফেলেছি ফার্স্টে এটা কোঅর্ডিনেশন নাম্বার আছে 6, কোঅর্ডিনেশন নাম্বার 6 অ্যাজ ওয়েল অ্যাজ এটা পড়ছে MA2B2 এই ফরম্যাটের মধ্যে। MA2B2 মানে একটা সিস হবে, একটা ট্রান্স হবে, যার মধ্যে উপরেরটা ট্রান্স নিচেরটা সিস আমার আঁকা হয়ে গেছে অলরেডি। তাহলে নেক্সট কোশ্চেনটার অ্যান্সার করতে গিয়ে জিওমেট্রিক্যালটা আমি আঁকলাম। আমি তো জানি MA2B2 বাড়ি থেকে পড়ে গেছি, একটা সিস হয়েছে, একটা ট্রান্স হয়েছে। তুই বল এই দুটোর মধ্যে কোনটা যেন অপটিক্যালি অ্যাক্টিভ, খাতা না দেখে বলবি, স্ট্রাকচার দেখে বল কোনটা অপটিক্যালি অ্যাক্টিভ কোনটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। সিসটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, ট্রান্স হচ্ছে আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে উপরেরটার আর মিডল ইমেজ আমি আর আঁকবো না। তোকে যখন বলেছে টোটাল নাম্বার অফ পসিবল আইসোমার্স আঁকতে, তখন আমি এই দুটোতে আঁকলাম অ্যাজ ইট ইজ। একে এটার পাশে, তাহলে তুই এবার এই কোশ্চেনটার অ্যান্সার লিখছিস, টোটাল নাম্বার অফ পসিবল আইসোমার্স। দুখানা স্ট্রাকচার আবার আঁক, টোটাল নাম্বার অফ পসিবল আইসোমার্স যখন বলেছে তখন দুখানা স্ট্রাকচার তুই আবার আঁকবি, অসুবিধা নেই। আমরা এখন কমপ্লিট অ্যান্সার করবো, আমাদের কোঅর্ডিনেশন অলমোস্ট শেষের দিকে। তাহলে দুখানা স্ট্রাকচার তুই আবার আঁক। MA2B2 এই ফরম্যাটে পড়ছে বলে আমি আঁকছি। মাঝখানে প্ল্যাটিনাম, খাঁচা হলো, ট্রান্সটা আঁকলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে মাথায় +2 চার্জ দিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ পাশে লিখলাম হোয়ার এন বেকাদাগ ইএন বেকাদাগ এন মিনস NH2 CH2 CH2 NH2, এই কথাটা লিখবো।
যদি এটা অক্সালেটো দিয়ে আসে তাও পারবো, ও বেকা দাগ ও এক্স হয়ে যাবে তখন। এটা হলো। নেক্সট হচ্ছে সিসটা আঁক। এবার দুখানেই তো আঁকলাম, ফার্স্টে ট্রান্সটা এঁকেছিলাম, তারপরে তুই সিসটা আঁকছিস। বুঝলে, এই ফার্স্টে খাঁচাটা এঁকে নিলে বাকিটা করতে সুবিধা হয়। আর তুই যদি উল্টোভাবে করিস না তাহলে দেখবি তোর কষ্ট হবে ছবিটা আঁকতে। ধর তুই এইভাবে করছিস, সাপোজ তুই এরকম করলি প্ল্যাটিনাম, তারপরে একটা দাগ দিয়ে এন, তারপরে ধর তুই বলি এবার ইএনটা দেওয়া যাক, এইবারে তো দেখবি একটু হাত আস্তে আস্তে হাত কাঁপবে, এইরকম হতে পারে বেঁকে গেল এরকম ছবিটা। ওর জন্য ফার্স্টে আমরা সবসময় খাঁচাটা আঁকি, তারপরে ভাই দিয়ে দিই। খাঁচা আঁকা কোনো ব্যাপার না, ফার্স্টে খাঁচা আঁকবো। যাই হোক চল, এবার তুই তোর মতন করতেই পারিস। তাহলে সেকেন্ড স্ট্রাকচারটা আমার এটা হয়েছে, এত অব্দি ক্লিয়ার? সিসটা হলো। এখন আমাকে কোশ্চেন বলেছিল অল পসিবলস, অল পসিবল যদি বলে তাহলে এইবার আমি কী করবো, এটার পাশে তুই চাইলে মিরর দিতেও পারিস, তাহলে নাও দিতে পারিস, মিরর দিবি অসুবিধার কিছু নেই। এটার পাশে মিরর দিলাম এরকম দিয়ে, এটার মিরর ইমেজ আঁকতে হবে। তাহলে চল মিরর ইমেজ আঁকা শুরু করা যাক। তাহলে মিরর ইমেজের জন্য ভাই খাঁচা তো খাঁচাই থাকবে। আচ্ছা এদিকে তাকা, যখন আমি এটার মিরর ইমেজ আঁকছি তখন এদিকে তাকাবি। আমি কি ভাই প্ল্যাটিনামের মিরর ইমেজ এইভাবে লিখবো? তুই বল, এইভাবে কি লিখবো? এতটাও ভাই এতটাও আমাকে মিরর ইমেজ আঁকতে বলেনি। প্ল্যাটিনাম তো ভাই ওটা আলাদা মলিকিউল ভাই, ওখানে মাঝখানে তো প্ল্যাটিনামই থাকবে। তাহলে খাঁচা আমার খাঁচা আছে, সিএল এখানে ছিল, সিএল এখানে আসলো, এন বেকাদা গিয়েন এরকম গেল, এন বেকাদা গিয়েন এখানে গেল, এই হচ্ছে আমার ছবি। অ্যাজ ওয়েল অ্যাজ থার্ড ব্র্যাকেট এখানেও আমার দিতে হবে, মাথা দিতে হবে +2 চার্জ। তাহলে এই হচ্ছে আমার তিনখানা টোটাল আইসোমার পেলাম, তিনখানা আমি পেলাম টোটাল আইসোমার। ঠিক আছে, তিনখানা পেয়েছি টোটাল আইসোমার। এইবার যে কাজ কর, তুই যদি আরও ভালো করতে চাস অ্যান্সারটা, তুই এটা করে দে এ, এটা বি, ওটা সি কর। এটা এ, এটা বি, ওটা সি। ট্রান্সটা হচ্ছে এ, সিসের যেটা প্রথমে গেছিলাম সেটা বি, সিসের মিরর ইমেজটা সাপোজ সি। এবারে লেখ এ অ্যান্ড বি জিওমেট্রিক্যাল আইসোমার, এ অ্যান্ড বি জিওমেট্রিক্যাল আইসোমার, বি অ্যান্ড সি অপটিক্যাল আইসোমার। এই হচ্ছে আমার কমপ্লিট অ্যান্সার। চল বোঝা গেছে। তাহলে এই ধরনের কোশ্চেন আসলে কীভাবে ডিল করবো ক্লিয়ার হয়েছে। বল কি বলছিলি, অক্স কি বলছিলি? অক্সিলেটর থাকলে আগের দিন বলেছিলাম অক্সিলেটর থাকলে ও বেকা দাগ ও এক্স ও। ঠিক আছে, চল পরের কোশ্চেন লেখ। ড্র স্ট্রাকচার অফ থার্ড ব্র্যাকেটের মধ্যে কোবাল্ট Cl2 En2 থার্ড ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেটের বাইরে Cl, এটা ফার্স্ট কোশ্চেন। ড্র স্ট্রাকচার অফ মানে স্ট্রাকচারস অফ যা যা হবে সেগুলো আঁকবি তুই। পরের কোশ্চেন একইভাবেই ড্র স্ট্রাকচারস অফ থার্ড ব্র্যাকেটের মধ্যে প্ল্যাটিনাম NH3 2 Cl NO2। ড্র স্ট্রাকচার অফ থার্ড ব্র্যাকেটের মধ্যে প্ল্যাটিনাম NH3 2 Cl NO2 থার্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তো দেখ ফার্স্ট স্ট্রাকচারটা আমি জাস্ট তোকে একটু বলছি একটা জিনিস, সেটা থার্ড ব্র্যাকেটওয়ালা পার্টটা আমি আঁকতে পারবো। কীভাবে আঁকতে পারবো? কারণ থার্ড ব্র্যাকেটওয়ালা পার্টটা আমার দেখ এইটার সাথেই সিমিলার। থার্ড ব্র্যাকেটওয়ালা পার্টটা কোন ফর্মেটে পড়ছে বলতো? MA2B2 তার সাথেই পড়ছে। সেম লিগ্যান্ড দেখ, মনোরেন্টার আছে দুখানা, আর বাইরেন্টার দেখ দুখানা আছে। মনোরেন্টার দুখানা, বাইরেন্টার আছে দুখানা। থার্ড ব্র্যাকেটের বাইরের সিএলটাকে কীভাবে লিখবো সেটা লেখার জন্য কিছুই নয়। তোর সাপোজ এই কোশ্চেনটাতেই যদি এটা +2 জায়গায় এরকম BR2 থাকতো বাইরে, আমি ভাই এর বাইরে BR2 লিখতাম, আর কি করবো? এর বাইরে BR2 লিখতাম, এর বাইরে BR2 লিখতাম, বোঝা গেছে? কিছুই নয়। যদি আমি ভাই এরকম থাকে কোশ্চেনটা থার্ড ব্র্যাকেটের বাইরে BR2, আমি এরকম লিখে দেবো থার্ড ব্র্যাকেটের বাইরে BR2, আর বাকি পার্ট আমার সেমই হবে। ওটা তো সিম্পল অ্যান্ড ওর জন্য আর কোনো পার্টে কোনো চেঞ্জ হবে না, বোঝা গেছে?
তাহলে যদি থার্ড ব্র্যাকেটের বাইরে BR2 থাকে তাহলে প্রত্যেকটার পাশে মানে থার্ড ব্র্যাকেটের পাশে আমি জাস্ট ওরকম ওইগুলো লিখে দেবো। তাহলে এই হচ্ছে আমার কোশ্চেন, আমি পারছি করতে। চল ছবিগুলো তাহলে আঁক, এঁকে ফেল। ফার্স্টের কোশ্চেন এবার তুই ছবি আঁক। আগেরটার সাথে সেমই অলমোস্ট, এঁকে ফেল ছবি। এসব ছবি আঁকার জন্য স্কেল পেন্সিল নিয়ে বসিনি, ঠিক আছে? তাহলে ফার্স্ট আমি দেখবো কোন ফরম্যাটে পড়ছে, সেই ফরম্যাটটা আইডেন্টিফাই করলাম, MA to B2। দেন MA to B2-র মধ্যে ট্রান্স হয় আর সিস হয়, সেটা আমি আঁকলাম। মাঝখানে এবার চলে গেলো কোবাল্ট, খাঁচা আঁকলাম। খাঁচার মধ্যে ওই বন্ডগুলোকে ডট 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 করে দেবো, যাতে না পরীক্ষার সময় টিচার না ভেবে ফেলে যে আমি ওখানে বন্ড এঁকেছি, এটা যেন না ভাবে, ঠিক আছে? তাহলে আমি ওইগুলোকে ডট 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 ফরম্যাটেই দিচ্ছি, যেরকম করছি। বোঝা গেল? ফার্স্টে আঁকলাম ট্রান্সটা, তারপর আঁকলাম সিসটা। সিসের মধ্যে সিস হয়ে গেছে অপটিক্যালি অ্যাক্টিভ, তাহলে মিরর এঁকে ওর একটা মিরর ইমেজ হবে, সেটা আমি আঁকলাম। মাঝখানে কোবাল্ট চলে গেছে, ছদিকে 6টা, এন বেকাদাং ইএন, ওটার মানে কি পরীক্ষার সময় লিখে আসবো। আর থার্ড ব্র্যাকেটের বাইরে থাকবে হচ্ছে CL। এখানে যেহেতু মাথায়